সারা বাংলাদেশে সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা সভাপতি চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। আমরা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের স্থানীয় পার্টি অফিস অবমুক্ত করলেন নির্বাচনে জেতা একজন বিএনপির এমপি, এবং তারা জামাতকে বাদ দিয়ে অন্য সবার সাথে দেশ গড়ার শপথ করে পাকিস্তানপন্থী জামাতকে এবং যারা পাকিস্তানি তাদেরকে সেই পুরনো বয়ান দিয়ে সরায় রাখতে চায়। তারা এটা বুঝতে পারছে না যে এই বয়ানটা তাদের জন্য শুধু কবর রচনা করবে না, আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কবর রচনা করবে। এই কারণে না যে তারা জামাতকে শত্রু মনে করছে, বরং এই কারণে যে তারা আওয়ামী লীগের ফাঁদে বা আওয়ামী লীগের রেখে যাওয়া রাজনৈতিক বন্দোবস্ত, প্রকারান্তরে ইন্ডিয়ার রাজনৈতিক বন্দোবস্তকে আবার ঘরের মধ্যে টেনে আনছে। এই টেনে আনা তাদেরকে পুরোপুরি ধ্বংস করবে। জামাত একা তাদের ধ্বংস করতে পারতো কিনা বা করতো কিনা আমি জানি না, কিন্তু এখন তারা তাদের নিজেদের কবর রচনা করছে। এই কবর হতে খুব বেশি সময় লাগবে না। জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি বিএনপিকে অভিনন্দন। ঢাকা ৯ আসনে বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও অভিনন্দন। গতকাল রাতে আমি তাকে ফোন করে ব্যক্তিগতভাবে শুভকামনা জানিয়েছি। ঢাকা ৯ ও বাংলাদেশের মানুষের স্বার্থে তাদের সাফল্য কামনা করি। আমরা একটি গঠনমূলক শক্তি হিসেবে কাজ করব। জনকল্যাণমূলক উদ্যোগে আমাদের সমর্থন থাকবে, কিন্তু মানুষের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আমাদের ক্যাম্পেইনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল একটি বড় প্রাপ্তি। অনেক নীতি নির্ধারণী আলোচনায় আমি দেখেছি যে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীরা থাকলে আলোচনার মান বদলে যায়। যে কিশোরী বা তরুণীরা এই প্রচারণায় আগ্রহ নিয়ে দেখেছ, তোমাদেরকে বলছি, স্বপ্ন দেখতে ভয় পেও না। ক্ষমতার কেন্দ্রে তোমার অধিকার আছে। আমাদের আরো বেশি করে সামনে আসতে হবে। আমাদের ভলান্টিয়াররা এই পরিচ্ছন্ন রাজনীতির হৃদস্পন্দন। সাধারণ নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার যে অনন্য দৃষ্টান্ত আপনারা তৈরি করেছেন, তা সচরাচর দেখা যায় না। মন খারাপ করবেন না, আপনারা মানুষের মন জয় করেছেন, আর সেটাই রাজনীতির সবচেয়ে কঠিন জয়। আমরা সংগঠিত থাকব, সোচ্চার থাকব, একসাথে থাকব। অনেকে ভাবছেন নির্বাচন শেষ হলে হয়তো আমি যুক্তরাজ্যে ফিরে যাব। আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে। একটি মাত্র নির্বাচনের জন্য আমরা এই পথ চলা শুরু করিনি। আমাদের লক্ষ্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এটি দীর্ঘ পথ, আর আপনাদের সঙ্গে এই পথ চলা আমার জন্য সম্মানের। আমরা প্রমাণ করেছি পরিচ্ছন্ন প্রচারণায় মানুষের হৃদয় জয় করা যায়। তবে আমাদের সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। পরিচ্ছন্ন রাজনীতি টিকে থাকতে হলে তাকে শক্তিশালী হতে হবে। নির্বাচনের দিনে প্রতিটি বুথে সাহসী পুলিং এজেন্ট এবং কেন্দ্রের বাইরে সচেতন নাগরিকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। একটি শান্তিপূর্ণ রাজনৈতিক মডেলকে রক্ষা করতে হলে আমাদের আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে, যা যে কোনো ভয় ভীতি মোকাবেলা করতে সক্ষম। ৬. আজকের দিনটি সম্ভব হতো না যদি জুলাইয়ের অকুতোভয় যোদ্ধারা রাজপথে বুক পেতে না দাঁড়াতেন। গণতন্ত্রের যে স্বাদ আমরা পাচ্ছি, তা তাদের অকল্পনীয় আত্মত্যাগের ফসল। আমি ধন্যবাদ জানাই অধ্যাপক ইউনূস ও তার টিম এবং নির্বাচন কমিশনকে। এমন একটি জটিল সময় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা মোটেও সহজ কাজ ছিল না, কিন্তু একটি গণতান্ত্রিক জাতি হিসেবে টিকে থাকার জন্য এটিই ছিল অত্যন্ত জরুরি একটি দায়িত্ব। ৪৪,০০০ প্লাস ভোট একটি বিশাল ফাউন্ডেশন।
আমাদের ক্যাম্পেইন ও ফলাফল প্রমাণ করেছে যে মানুষ ক্লিন পলিটিক্স চান। আমরা রাজনীতির পুরনো ছকটি ভেঙে দিতে পেরেছি। আমরা ঢাকা 9 ও বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ চালিয়ে যাব। আমাদের সেরা সময় এখনো সামনে। চমৎকার, আমি ইমপ্রেসড, মুগ্ধ। এটা ছিল তাসলিম জারার ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুক পোস্ট তার সংসদ নির্বাচনে হার হওয়ার পরে, তিনি হেরে যাওয়ার পরে। তিনি মানুষের কথা বলেন এবং সেই মানুষের জন্য কথা বলতে যে তিনি কোনো বিশেষ শ্রেণীর মানুষের জন্য কথা বলেন না এবং তিনি নিজেকেও কোনো বিশেষ শ্রেণীর মানুষ হিসাবে রিপ্রেজেন্ট করেন না। এটা আমাদের রাজনীতির জন্য জরুরি। আমি যদি একজন রাজনীতিবিদ, একজন নেতৃত্ব দেওয়া ব্যক্তি হিসাবে যদি আমার নিজেরই একটা বিশেষ শ্রেণীর মধ্যে আমি নিজেকে আটকে রাখি, তাহলে আমি কখনো সার্বজনীন হতে পারবো না। জামাত ইসলামী সহ এনসিপি সহ 11 দলীয় জোট যাদেরকে বলা হচ্ছে, যারা হেরে গিয়েছে, তারাও এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, ষড়যন্ত্র স্টাবলিশ করতে চাচ্ছে। ষড়যন্ত্র আসলেই ছিল কিনা, অর্থাৎ ষড়যন্ত্র বলতে আমি বোঝাচ্ছি নির্বাচনের দিন এবং ফলাফল গণনা করার সময়কালীন যে ষড়যন্ত্র এটি তারা দেখাতে চাচ্ছে। এবং যারা বিএনপিকে পক্ষপাতিত্ব করেছে, বিএনপির পক্ষে ছিল, তারা বলতে চাচ্ছে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আরেক দল বলছে ষড়যন্ত্র সফল হয়েছে। এই উভয় দল এবং এই উভয় দলের যে রিপ্রেজেন্টেটিভ রাজনৈতিক দল, তাদেরকে বলতে হবে যে এই ষড়যন্ত্র যে উভয় পক্ষ দেখতে পাচ্ছে, এটার জন্য তো আপনারাই দায়ী। গত 1.5 বছরে আপনাদের কাজ ছিল ষড়যন্ত্রহীন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, যেখানে আর যাই হোক ষড়যন্ত্র নির্বাচন ব্যবস্থার মধ্যে আসবে না। আপনারা করতে পারেননি। কেন পারেননি? ব্যক্তিগত লোভ, পদ পাওয়ার লোভ, ক্ষমতার লোভ, কালো টাকার লোভ, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ আইডিয়ালিজম বা ধর্মকেন্দ্রিক প্রভাব প্রতিপত্তি তৈরি করার যে আকাঙ্ক্ষা, সেটার কারণে। তা নিজেরাই যে বন্দোবস্ত তৈরি করে রেখেছেন, নিজেদেরই সেটা ফাঁদ হবে। এই ফাঁদে আপনারা একবার না বারবার পড়বেন, কারণ আওয়ামী লীগের ফাঁদে পড়ার ঘটনা থেকে আপনারা শিক্ষা নেননি। এটাই হচ্ছে তার কারণ। শপথ নিয়ে বিএনপির তাগাদা রয়েছে। আজ রাতেই গেজেট আর কালকের মধ্যেই শপথ করা যায় কিনা এ নিয়ে তোড়জোড় চলছে। তবে বিদায়ী সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলা সহ নানা মামলায় কারাগারে থাকায় সংবিধান অনুযায়ী কে শপথ পড়া, এ নিয়ে অল্প বিস্তর জটিলতা আছে। কারণ বলা আছে, হয় তাদের একজন শপথ পড়াবেন, নতুবা তাদের মনোনীত অন্য কেউ। তবে গেজেট প্রকাশের পর 3 দিন এমন কেউ সংবিধানেই বলে দেয়া আছে যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। বহাল সূত্র মতে বিএনপি চায় না এই 3 দিন অপেক্ষা করতে। অন্যদিকে বিদায়ী অন্তর্বর্তী সরকারও 1 দিন বেশি ক্ষমতায় থাকতে রাজি নয়। ডক্টর ইউনূসের এটা স্পষ্ট অবস্থান। তিনি 10 ফেব্রুয়ারি বিদায়ের মুডে চলে গেছেন, সব আনুষ্ঠানিকতাও সেরে রেখেছেন। আইন মেনে নতুন এমপিদেরকে দ্রুততম সময়ে কিভাবে শপথ করানো যায় এর ভার পড়েছে আইন উপদেষ্টা ও সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর। ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এটা আইন উপদেষ্টা দেখছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলছে, আইন উপদেষ্টা নিজেই শপথ পড়াতে পারেন কিনা সেটা নিয়েও কথা উঠেছিল। নেগেটিভ রেসপন্স এসেছে। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে প্যারোলে মুক্ত করে এমপিদের শপথ পড়ানো যায় কিনা এ নিয়ে আলোচনা হয়েছিল। কথা উঠেছে, স্বৈরাচারের দোসরদের একজনকে এভাবে প্যারোলে মুক্ত করে তার হাতে শপথ জুলাই পরবর্তী এমপিদের জন্য বড়ই বেমানান। তবে ডেপুটি স্পিকারের কাছ থেকে তার একজন প্রতিনিধি নিয়োগ করে তার হাতেই শপথের কথা এখন আলোচিত হচ্ছে। এক্ষেত্রে প্রধান বিচারপতি কিংবা সুপ্রিম কোর্টের অন্য কোনো বিচারপতিকে প্রতিনিধি নিয়োগ করে তার কাছে এমপিরা শপথ নিলে সম্ভবত আইনগত কোনো বাধা থাকবে না। এমনকি সরকার ভাবছে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতেও দায়িত্ব পালনে অপারগতার পরিপ্রেক্ষিতে বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে শপথ পড়ানোর জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ পাঠাতে। প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমপিদের গেজেট প্রকাশ ও শপথ পড়ানোর বিষয় নিয়ে সন্ধ্যার পর যমুনায় জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। সিনিয়র উপদেষ্টা ও আইন বিশেষজ্ঞরা সেখানে উপস্থিত আছেন। সেখানে এমপিদের গেজেট ও শপথ নিয়ে আলোচনা চলছে। মামুনুল হক আবার হঠাৎ লাইভে এসে একটা বক্তব্য দিয়েছেন। কি বলতে চায় সে বক্তব্যে?
দেশ এবং প্রবাস থেকে যারা আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করা সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নির্বাচনকে ফেস করেছি এবং আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য মিডিয়াতেও এসেছে। সময় যত গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে, যার কারণে আমরা দেশের স্বার্থে এবং দেশের নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার স্বার্থে দেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিল, মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস, তাদের মতামতের ভিত্তিতে তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হবে, সেই আবেগের প্রতি যে চরমভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো, জনগণকে নিয়ে যে তামাশাটা করা হলো অনেক জায়গাতেই, আমরা সেটার বিষয়ে কিছু তথ্য এবং কিছু বক্তব্য না তুলে ধরে আর পারছি না। সেটা নিয়ে তারা যে কথাই আপনারা মানে এরা বলুক না কেন, বিষয়টা হচ্ছে আজকে যে তামাশা করা হলো, এই তামাশা তৈরি করার জন্য আপনাদের নিজেদের ভূমিকাটা কি ছিল? জামাত ইসলামী, এই ইসলামিক খেলাফত, এনসিপি, এদের কতটুকু দায় আছে সেই দায়টাকে আপনারা স্বীকার করেন। যদি আপনারা হেরে যেয়ে থাকেন ভোট ইঞ্জিনিয়ারিং বা কারচুপির কারণে, এই কারচুপি এই দিন যাতে হয়, গত 1.5 বছর থেকে আপনারা সেই পদ্ধতিরই একটা অংশীদার ছিলেন, আপনারা তার একটা অংশীদার, সেই ব্যবস্থাটাকে আপনারা ওই জায়গায় রেখেছেন, রেখে ওই ব্যবস্থার মধ্যেই ইলেকশন করেছেন। এখন আপনার তৈরি করা মাগুর মাছি যদি আপনাকে কামড়ে খেয়ে ফেলে, সেটা দায়িত্ব জনগণের না। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে মোটামুটি 2 জোট পাশাপাশি আগাইতেছে, 3-4টা সিটের গ্যাপ, কখনো এই জোট একবার আগে, কখনো আরেক জোট একবার আগে, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-1, তারপরে তত্তর করে বিএনপি আগে যেতেছে, আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ে না, নড়ার চড়ার কোনো নাম ওইখানেই থাকলো। 40 থেকে বিএনপি 208 হইলো। আচ্ছা বলেন তো, কখনো এভাবে ডেটা ফাংশন করে? ভোটের সব তো ডেটা, অঙ্ক, এটা কি এইভাবে ফাংশন করে? মানে এটা বিজ্ঞানের কথা, ব্রেনটের কথা আর কি, এডুকেশনের কথা, এগুলো সবই তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে ডাটা ফাংশন করে না। তো এই ডাটাটা এইভাবে কাজ করবে, এটা পারতো আপনারা নিজেরাও। ইলেকশন পদ্ধতিটা কেমন হবে, ভোট গণনা কেমন হবে, সেখানে কি জামাতের প্রতিনিধি ছিল না? না থাকলে সেটা তো আপনাদের ব্যর্থতা, আপনাদের এবং আপনাদের মনোনীত ইউনূস সরকারের। সেই দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে। ভোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি, তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে, এইটা যদি আমি সাইমুলেশন করি, বারবার করে দেখি, ধরেন 1 লাখ বার করি, করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসছে। প্যাটার্নটা কিরকম? যে 10:30 পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে, তারপরে টোটাল ফ্রিজ একদিকে, আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন, দাম করে উঠে গেছে উপরে। এটা সম্ভাব্যতা কত? এটা সম্ভাব্যতা যদি 0-এর কাছাকাছি হয়, তাইলে এটা কারচুপি। আমি অঙ্কটা করেছি, হ্যাঁ, অঙ্ক করলে, হ্যাঁ, আমাদের বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক ভয় পায়, তা আমি করেছি, যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না। তাইলে এইটা হওয়ার সম্ভাবনা 0, মানে 1,90,000 বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন, তাহলে একবার আপনি এটার চান্স আছে। মানে বুঝেছেন তো এডিটর সাহেব, লিখে দেন 1,90,000 বিলিয়ন। এটা আপনি অঙ্ক করেই বুঝান, আর এই ড্রাস্টিক্যাল একটা আপরাইজিং কে যেভাবে ব্যাখ্যা করেন, ওটা দুর্নীতি হিসেবে ব্যাখ্যা করেন। তো এই সুযোগটা 24 পরবর্তী 2000 মানুষের মৃত্যুর মাধ্যমে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনের সুযোগ পেল কি করে? এই সুযোগটা পেল কারণ আপনারা সুযোগটা দেওয়ার জন্য কোথাও ছাড় দিয়েছেন। আপনারা রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত জনগণ কেন্দ্রিক হতে পারেননি, আপনারা ভিন্ন ভিন্ন জিনিসের উপর নির্ভর করেন। যতদিন একটা দল আরেকটা দলকে পরাস্ত করার জন্য জনগণ এর যে ম্যান্ডেট সেটি বাদ দিয়ে অন্য কিছুর দিকে ঝুঁকে যাবেন, ততদিন পর্যন্ত আপনাদের এই সকল সমস্যা থাকবে। রাজনীতিটাকে জনগণমুখী করেন, রাজনীতি হবে নাগরিক কেন্দ্রিক, রাষ্ট্র চলবে নাগরিকদের জন্য। এখানে আর কোনো নাম গন্ধ থাকবে না, কোনো ষড়যন্ত্র থাকবে না। সেটা যতদিন আপনারা করতে পারবেন না,
নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সংস্কারে হয় প্রতিবন্ধকতা তৈরি করবেন অথবা প্রতিবন্ধকতা তৈরিকে মেনে নেবেন। ততদিন আপনাদের ষড়যন্ত্রের মধ্যেই থাকতে হবে, এটাই আপনাদের নিয়ত। মুখ তাদের মধ্যে রুমিন ফারহান এবার জিতেছেনও অনেক পরিচিত মুখ। তাদের মধ্যে রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক নূর, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ সহ কয়েকজন জিতলেও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচন করা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং পঞ্চগড়ে সার্জিস আলম শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে হেরে গেছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রধান দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ 3 নেতা নির্বাচনে জয় পেয়েছেন। তবে হেরে গেছেন জাতীয় পার্টির জিএম কাদের ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জামায়াতে ইসলামের প্রার্থী হয়ে নির্বাচন করে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসা কৃষ্ণ নন্দী হেরে গেছেন বিএনপি প্রার্থী আমির এজাজ খানের কাছে। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি পরাজিত হয়েছেন। ফেনী 2 আসনে পরাজিত হয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিনের কাছে পরাজিত হয়েছেন। বরিশাল 3 আসনে নির্বাচনী লড়াইয়ে এবি পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়াকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন। অন্যদিকে পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের বিপরীতে পরাজিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। এছাড়া খুলনা 2 আসনে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের বিপরীতে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক কোদাল মার্কা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি হেরেছেন এনসিপিও জামাতের মতো এবং জামাতের পক্ষে যারা কাজ করেছেন ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের মতো ভোট গণনার সময় কারচুপি হয়েছে এটি বলছে। প্রশ্নটি তখন চলে আসে, ভোট গণনাটা তো পোলিং এজেন্টদের সামনে হয়, এখানে প্রতিটা ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর এজেন্ট থাকে, তা সেই এজেন্ট থাকা অবস্থায় এটা কিভাবে সম্ভব হলো সেই উত্তর কিন্তু তারা দিচ্ছে না। যারা ভোট দেন তাদের বাড়িঘর জ্বালাও পোড়া করা হচ্ছে, এই বিষয়গুলো বাংলাদেশের জনগণের দেখে রাখা উচিত। তো আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তারপর আমরা শেষ করব। আসলে এনসিপি সংবাদ সম্মেলন করছে, এটি লাইভ এখনই হচ্ছে, কিন্তু তারা আসলে কি বলতে যাচ্ছে এটা পরিষ্কার না, মানে কথাটাই আমি খুব একটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম না। এখন অনেকগুলো আসনে আমরা রিভিউর আবেদন করা হয়েছে এবং করছি, আমরা সেগুলোর ক্ষেত্রেও তারা কিভাবে সেই বিষয়গুলো নিষ্পত্তি করেন সেটাও অবজার্ভ করছি। এই প্ল্যানের অংশ আসলে অনেকেই, আমি যেটা বললাম যে এখানে অনেক পুরো একটা ইকোসিস্টেমের মধ্য দিয়ে প্ল্যানটা বাস্তবায়ন করা হয়েছে। এখানে মিডিয়া এক ধরনের রোল প্লে করেছে, এক ধরনের বিতর্কিত রোল প্লে করেছে। কালকে আমরা দেখেছি, কালকে একদম মেইন স্ট্রিম মিডিয়াতে গুজব ছড়ানোর উদাহরণ আমরা দেখলাম। তারপরে এখানে সরকারি কর্মকর্তারা যারা নির্বাচনের বিভিন্ন দায়িত্বে ছিল তারা এক ধরনের রোল প্লে করেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এক ধরনের রোল প্লে করেছে। তো এক ধরনের এই সকল শক্তির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এই প্রথম কথা, মিডিয়ার রোল যদি নেগেটিভ হয়, ওদের বিপক্ষে রোল প্লে করে, সেটাকে আইনগতভাবে তার বিরুদ্ধে কোনো প্রতিকার পাওয়া সম্ভব? আমার তো সেটা মনে হয় না। যে মিডিয়ার একটা পক্ষকে সমর্থন করার সুযোগ তো আইনগতভাবেই আছে, আর নির্বাচনী কর্মকর্তারা যদি এই রোলটা প্লে করে থাকে সেটার দায় দায়িত্ব তো এনসিপিকেও নিতে হবে। এনসিপি তো শুধু জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি না, তারা সরকারও দীর্ঘকাল ছিল। তারা সরকারে থেকে নির্বাচন কমিশনকে একটা মিনিমাম নিউট্রাল অবস্থানে আনতে পারলো না 2000 মানুষের মৃত্যুর পরে। এই ব্যর্থতার দায় কি দেশের জনগণ নিবে? এটা তো তাদের রাজনৈতিক যে দীনতা সেটার কারণে হয়েছে। তারা যখন সরকারে ছিল তারা কি কাজ করেছে? সরকারকে দিয়ে সংস্কার হোক কিংবা নির্বাচন কমিশন সংস্কার হোক, কোন ধরনের পদক্ষেপ তারা নিয়েছে যে আজকে তাদেরকেই গণনার মাধ্যমে তাদেরকে বাতিল করে দেওয়ার সুযোগ নির্বাচন কমিশন পায়?